পেয়ে গেছি, গত বছরের দিনাজপুর। আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ইউসিসি দিনাজপুর শাখা এবং ম্যাজিক অন্ট এইচএসসি প্রিপারেশন ভর্তি কোচিং সেন্টার থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলা নিয়ে আজকে কথা বলবো আমি, তানজিম ভাইয়া। শুরুতেই আপনারা যারা সাথে আছেন আমাকে একটু জানাবেন কথা শোনা যাচ্ছে কিনা। যদি কথা শোনা যায় তো আমরা শুরু করব। আমাদের সাথে মোহাম্মদ সজীব ইসলাম আছে, একটু কমেন্টে আপনারা জানাবেন ক্লাসটা কথাগুলো শোনা যাচ্ছে কিনা, আর একটু শেয়ার করে দিবেন, বন্ধুদের মেনশন করে দিবেন। আশা করি এইচএসসি দ্বিতীয় পত্রে আজকে যে আলোচনাটা হবে আপনাদের যারা 25-এর পরীক্ষার্থী আছেন, 25 সালের অর্থাৎ এই বছরের যে পরীক্ষাটা হবে তাদের জন্য আজকে ক্লাসটা হয়তো কিছুটা পথপ্রদর্শক হবে আশা করছি। যাই হোক, আমরা ক্লাসে যাব, মূল অংশে আলোচনায় যাব। তার আগে একটু জানাবেন সবকিছু ক্লিয়ার আছে কিনা, আর অবশ্যই ক্লাসটা একটু শেয়ার দেবেন। আমরা শুরুতে এখানে লিখেছি, দেখেন এইচএসসি দ্বিতীয় পত্র কি পড়ব, কি লিখব, ক নাকি খ। প্রত্যেকটা প্রশ্নে যেহেতু আমার অপশন থাকে, ক অথবা খ লিখতে হয়। কোন অংশটা লেখা বেশি ভালো, নাম্বার ভালো কোনটাতে আসে। আসলে দিন শেষে সব তো নাম্বারে খেলা, তাই না? মার্ক বেশি যে পাবে সেই কিন্তু সফল, এক কথায়। যেমন গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে, পরীক্ষা সবাই দিয়েছে, যারা চান্স পেয়েছে তারাই সফল। তো সে অনুসারে আমাদের আসলে নাম্বারটা কিভাবে বেশি ওঠানো যায় সেই বিষয়টা নিয়ে আমরা মাথা ঘামাই না, আমাদের ইচ্ছে মতো লেখা শুরু করি, যার ফলে মাঝে মাঝে মার্কটা আমাদের ভালো আসে না। আমাদের 160-এ হচ্ছে এ প্লাস আসবে, দুই পত্র মিলিয়ে 80-80। আমার টার্গেটটা 160-এর জায়গায় আমার 180 রাখলে কি কোনো পাপ হবে? নিঃসন্দেহে হবে না। তাহলে 160-এর উপরে আপনাকে মার্ক নিয়ে যাবে কে? সেটা হচ্ছে দ্বিতীয় পত্র, অবশ্যই। যাই হোক, দ্বিতীয় পত্র কেন এত গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো নিয়ে আমরা মূল ক্লাসটা শুরু করব। আপনারা অবশ্যই সাথে থাকেন, দেখা যাক কতক্ষণ আমাদের আজকের ক্লাসটা চলে। প্রথমেই আমাদের সিলেবাস সম্পর্কে আসলে আমাদের ধারণা হয়তো অনেকের আছে, আবার অনেকের নাই। আমি বিভিন্ন জায়গায় ক্লাসে দেখেছি যে ব্যাকরণ 30 মার্ক কি আছে, খুব সহজে অনেক স্টুডেন্ট বলতে পারে না। এই বিষয়টা আসলে অনেক দৃষ্টিকটু দেখায়। যারা পড়াশোনা করে তারা নিঃসন্দেহে এটা পারবে, আর যারা হচ্ছে কি একটা গাইড কিনলাম পরীক্ষার আগে, তারপরে আমরা পড়া শুরু করলাম, তাদের দ্বারা আসলে বলাটা মুশকিল হয়। তো যেটা বলছিলাম, এইচএসসি কি পড়বো, কি লিখবো, ক নাকি খ, ধীরে ধীরে সব উত্তর আমরা পাবো। এই অংশটুকু আপাতত সরিয়ে ফেলি। খেয়াল করেন, আমাদের
দ্বিতীয় পত্রে ব্যাকরণ অংশে থাকে 30। ব্যাকরণ অংশে কত থাকে? 30 থাকে। আচ্ছা, আমি একটু সময় নিব। ওকে, ব্যাকরণ 30 এবং নির্মিতি অংশ 70। এটা তো খেলা, তাই না? আপনার টার্গেট থাকবে ব্যাকরণে 30-এর মধ্যে 30 ওঠানো। সম্ভব এটা? ব্যাকরণ 30 কি কি আছে? আমার 1 নম্বর প্রশ্নের ক অংশে থাকবে প্রমিত বাংলা উচ্চারণের নিয়ম। প্রমিত বাংলা উচ্চারণের নিয়ম আবার সবগুলো কিন্তু নাই। স্বরে আছে, এ আছে, এবং 3টা ফলা, ব ফলা, ম ফলা এবং জ ফলা। তাহলে আমার টোটাল অংশ কয়টা, মানে নিয়ম কয়টা? 5টা। এই 5টার মধ্যে স্বরে অ এর ক্ষেত্রে শুধু স্বরে অ আছে, আদি স্বরে অ, মধ্য স্বরে অ, তারপরে হচ্ছে অন্ত স্বরে অ, সংবৃত বা বিবৃত। এ ধরনের ক্ষেত্রে এ ধরনের সংবৃত উচ্চারণ, বিবৃত উচ্চারণ, আর বাকিগুলোর ক্ষেত্রে এমনি যেভাবে থাকে সেভাবেই। তাহলে উচ্চারণের নিয়মে আমার ক নম্বরে থাকছে নিয়ম লিখতে হবে। আপনাকে বলতে পারে যে প্রমিত বাংলা উচ্চারণের বা উচ্চারণ কাকে বলে, প্রমিত বাংলা উচ্চারণের 5টি নিয়ম লেখা, এভাবে বলতে পারে। অথবা আলাদাভাবে আপনাকে এই 5টার মধ্যে থেকে যে কোনো একটা নিয়মগুলো লিখতে বলতে পারে, 5টা উদাহরণ সহ। খুব যত্ন সহকারে লিখতে হবে। খ নম্বরে শুদ্ধ উচ্চারণ লিখতে হবে। 8টা বানান দেওয়া থাকবে। এখান থেকে আমার যে 5টা শব্দ, 8টা শব্দের মধ্যে 5টা শব্দের শুদ্ধ উচ্চারণটা আমাকে এখানে লিখতে হবে। এবার আমরা যেটা বলছিলাম, কি লিখবো, ক নাকি খ, কোন অংশটা বেশি সহজ? আচ্ছা, আমি যেহেতু ইউসিসি দিনাজপুর শাখা তথা ম্যাজিক অন দিনাজপুরে আছি, আজকের ক্লাসটা দিনাজপুর কেন্দ্রিক বেশি হবে। আমি গত বছর তথা 2024 সালে যেটা দিনাজপুর এইচএসসি পরীক্ষা হয়েছিল, সেখানে বাংলা দ্বিতীয় পত্রে কি কি প্রশ্ন এসেছিল সেটা নিয়ে একটু আলোকপাত করি। অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। এখানে কিন্তু কোনো ব্যারিকেড দেয় নাই। স্বরে অ নিয়ে আপনি যা জানেন সেখান থেকে 5টা নিয়ম লিখে ফেলেন উদাহরণ সহ। যদি 5টা নিয়ম শুদ্ধ হয়, আপনি 5-এর ভিতরে 5 পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, নিয়মগুলো লিখতে তো আমার সময় লাগে, কিন্তু উচ্চারণ লেখার ক্ষেত্রে কিন্তু সময়টা লাগবে না। এটা অনেকের মতামত থাকে। তবে যদি আমি নিয়ম না পড়ি, শুদ্ধ উচ্চারণ আপনি কতগুলো মুখস্থ করবেন? কতগুলো? কারণ যদি আপনার একটা নিয়ম আমি বলি যে অতি, শব্দ বললাম অতি, আমরা জানি শব্দের শুরুতে যদি স্বরে অ থাকে, তারপরে হ্রস্বই থাকলে স্বরে অ এর সংবৃত উচ্চারণ তথা অসমান ও হয়, এটা হয়ে গেল অতি। কিন্তু আবার যদি বলি অবিনয়, এখানে তো স্বরে অ আছে, স্বরে অ পরে এখানে হ্রস্বই আছে, তাহলে নিয়ম অনুসারে স্বরে অ এর পরে যদি হ্রস্বই থাকে আদি স্বরে এর পরে, তাহলে স্বরে অটা কার মতো হয়? ও এর মতো হয়। এখানেও কিন্তু অ আছে, পরে হ্রস্বই আছে, তাহলে সেই সূত্র অনুসারে অ এর উচ্চারণটা ও এর মতো হওয়া উচিত বা হওয়ার কথা। কিন্তু এটার তো শুদ্ধ উচ্চারণটা অবিনয় হয়েই থাকে। তাহলে এখানে স্বরে অ হলো, এখানে ও হলো। যদি আপনি নিয়ম জানেন, মুখস্থ করতে হবে না। নিয়মটা কি? আমার স্বরে অ এর পরে হ্রস্বই থাকলে অসমান ও হয়, তবে যদি শব্দটা নেতিবাচক হয়, নাবোধক হয়, তাহলে স্বরে অ এর বিবৃত উচ্চারণ তথা স্বাভাবিক উচ্চারণ হবে অসমান অ। এখন প্রশ্ন হচ্ছে, আমি স্বাভাবিক প্রশ্ন কি তথা বিবৃত নাকি সংবৃত এটা আমি জানি না, তাহলে কিভাবে সম্ভব? সেক্ষেত্রে আমাকে নিয়মটা জানতে হবে। যখন আমি নিয়মটা জানবো, আমার কিন্তু শুদ্ধ উচ্চারণ লিখতে সুবিধা হবে।
সহজ হয়ে যাবে। তাহলে আমি উচ্চারণ নিয়ম লিখি বা না লিখি পরের কথা, তবে উচ্চারণ নিয়মটা আমাকে শিখতে হবে। খ নম্বরে যদি সময় বাঁচাতে চান, 8টা শব্দ থাকছে, 5টা লিখতে হচ্ছে, খুব দ্রুত লেখা হয়ে যাবে, তাহলে আপনাকে আগে অবশ্যই নিয়ম জানতে হবে। যখন নিয়ম মাথায় আছে, আপনি অটোমেটিক কিন্তু চাইলে নিয়মও লিখতে পারছেন, অথবা কি করতে পারছেন, শুদ্ধ উচ্চারণটা লিখতে পারছেন। এখন যদি শুধু উচ্চারণ মুখস্থ করে যান, কমন না পড়ে, সেক্ষেত্রে আপনি ধর একেরা খয়কেরা খাবেন না, ধরা খাবেন। কিভাবে দেখাই একটু। গত বছর দিনাজপুর বোর্ডে একটা শুদ্ধ উচ্চারণ লিখতেছিল, শব্দ ছিল জিহ্বা। এখন ধরেন এটা আপনার শুদ্ধ উচ্চারণ জানা নাই, মুখস্থ করেন নাই, কি করবেন? যদি আমি যারা ক্লাসে আছেন তাদের একটু বলি যে এটা শুদ্ধ উচ্চারণটা কি হবে, হয়তো অনেকে ভুল করবেন। যারা নিয়ম পড়েছে বা মুখস্থ করেছে, কমন পড়েছে, তারা পারবে উত্তর। আর যারা নিয়মটা পড়ে নাই, তাদের জন্য এটা অসুবিধা হবে। এটা উচ্চারণটা কি করতেন আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন, তারপরে আমি এখান থেকে আবার নতুন প্রশ্নের উত্তরে যাব এবং এটা শুদ্ধটা করে দেবো। আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি দেখতে পাচ্ছি আমার সাথে ফাজিল ইসলাম দেখছে, আমি তাকে বলবো যে ভাইয়া একটু বলো তো তুমি এটা শুদ্ধ উচ্চারণটা কি হবে। নাজিব মাহমুদ ইরফান, ইরফান ভাইয়া বলো তো এটা উচ্চারণটা কি হবে। তোমাকে সরাসরি মেনশন করে দিলাম। আচ্ছা, উত্তর পাচ্ছি না, ঠিক আছে, খেয়াল করেন। স্বাভাবিকভাবে আমরা কথা বলার ক্ষেত্রে যদি আরো একটা শব্দ নিয়ে আসি, এখানে দুইটা শব্দ নিলাম, একটা জিহ্বা, একটা আহ্বান। দুইটা উচ্চারণ দুই রকম হচ্ছে, কিন্তু দুইটাতে কমন জিনিস কি আছে? হ ব। এখানেও কি আছে? হ ব। ক্লিয়ার? ওকে। স্বাভাবিকভাবে আহ্বান উচ্চারণটাকে অনেকে আহ্বান করি, জিহ্বা উচ্চারণ করি, যেহেতু আঞ্চলিকতা টান আমাদের একটা থেকে যায়, সেই সূত্রে আমরা এই কাজটা করে থাকি। যাই হোক, মনে রাখতে হবে একটা বিষয়, হব থাকলে কখনো হয় ওভ, কখনো হয় রসুভ। এটা নিয়ে অনেক মতভেদও আছে। কেউ কেউ বলছে যে না, দুই ক্ষেত্রেই ওভ হয়, আবার অনেকে তাদের যুক্তি দেখিয়েছে যে ওভ এবং রসুভ হয়। আমরা ওই যুক্তি তর্কে না যেয়ে দুইটা অংশ শিখে রাখবো। হ্যাঁ, খেয়াল করেন, মনে রাখতে হবে যদি স্বরে অ কিংবা আয়ের পর হব থাকে, স্বরে কিংবা আয়ের পর কি থাকে? হব থাকে, সেক্ষেত্রে হবটা ও ভয়ে রূপ নেবে। স্বরে বা আয়ের পর হব থাকলে স্বরে বা আয়ের পর হব থাকলে হবা কিসে রূপ নেবে? ও এবং ভয়ে। এখন আমরা এই জায়গার উদাহরণে আসি। আমার এখানে কি আছে? আ আছে, আর পরে কি আছে? হ এবং ব আছে। তাহলে আয়ের পরে যদি হব আছে, হবা সমান কি হবে? ওভার। তাহলে আমরা এই অংশটুকু একটু দেখি। দেখেন, আ লিখলাম, আয়ের পরে হবা আছে, হবা থাকলে কি হচ্ছে? ও এবং ভ। ও এবং ভ বসাই দিলাম, এরপর আমার আ আছে, আ বসালাম, এখানে ন বসালাম, এবার এখানে কি বসালাম? দন্তান্ন নিচে হসন্ত বসাইছি। এবার প্রশ্ন হতে পারে, হসন্ত কি বসানো লাগবে? যদি আমরা কোনো শব্দের শেষে উচ্চারণের ক্ষেত্রে হসন্ত না দেই, ভুল হবে বা কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, নাম্বার পাবেন না, এটুকুই। এর বাইরে কিছুই না। আহ্বান, কারণ আমরা এখানে শেষে অ আছে, অয়ের উচ্চারণটা কিন্তু পূর্ণাঙ্গ করছি না, যেহেতু আমরা এখানে দন্ত নয়ের সাথে স্বরের উচ্চারণটা নিয়ে আসছি না, আমার সেখানে হসন্ত দেওয়া লাগবে। যদি হসন্ত না দেয়, উচ্চারণ হয়ে যাবে এমন আহ্বান। আমরা উচ্চারণটা কি করি? আহ্বান। এবার এখানে দেখেন আরেকটা বিষয়, যদি আমার হ্রস্বই বা দীর্ঘের পরে হবা থাকে, কি থাকে? হ্রস্বই বা দীর্ঘের পরে হবা থাকে, সেক্ষেত্রে এই হবা রস্যু ভয়ে রূপ নিবে। এবার আমরা এই উদাহরণে আসি। এখানে আছে জিহ্বা, বর্গীয় জ
তারপরে হ্রস্বই, তারপরে কিন্তু হব আছে। তাহলে হ্রস্বই বা দীর্ঘির পরে হব থাকলে হব সমান কি হয়? ওভা হয়। তাহলে আমার জিওভার ক্ষেত্রে যেটা নিব জি, এবার হব আছে, এখানে আমি রস্যভা বসাই দিলাম, আকার বসাই দিলাম, হয়ে গেল জিহ্বা। এটা গেল আমার নিয়ম। তাহলে যদি আমার এই নিয়মটা মাথায় থাকে, আমি কিন্তু খ নম্বর অপশনে যে কি করতে পারবো, খুব সহজেই অ্যান্সারটা করতে পারবো। তাহলে বিষয়টা হচ্ছে, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, যদি খ নাম্বার লিখিও, আমাকে অবশ্যই আগে নিয়মটা জানতে হবে। নিয়ম না জানলে কিন্তু কোন জায়গায় আমরা হসন্ত দেব, বা দন্তস্ব কত জায়গায় বসতে পারে, তালব্যস্বয় থাকলে বা মূর্ধন্য ষ থাকলে, দন্তস্ব থাকলে আমার হচ্ছে ক্ষেত্র বিশেষে সব জায়গায় তালব্যস্বয় হয়, তবে কিছু কিছু জায়গায় দন্তস্ব হয়ে যায়। কোন কোন জায়গায় হচ্ছে, কেন হচ্ছে, এই নিয়মটা আমাকে জানতে হবে। না জানলে আমি যদি শুরুতেই ক্ষয়ে চলে যাই, মুখস্থ ছাড়া আর কোনো অপশন নাই। তাহলে আমার ওপিনিয়নটা থাকবে এখানে, আমরা 5-এ 5 পাওয়ার ক্ষেত্রে যদি নিয়মটা একটু কঠিন মনে হয়, তাহলে আমরা আসবো খ নম্বর অপশনে, অর্থাৎ শুদ্ধ উচ্চারণ লেখার সময়। কিন্তু নিয়মগুলো অবশ্যই আমাকে পড়তে হবে। উচ্চারণের কিছু সূত্র আছে, নির্দিষ্ট কিছু সূত্র আছে, এই সূত্রগুলো পড়তে হবে। তাহলে আমরা নিয়ম করব, বাট উত্তর করতে যাব কোনটা, যদি কমন পড়ছে শব্দগুলো, অবশ্যই খ নম্বরে আমরা করব, তাহলে সময়টা কম লাগবে। ওকে, আমরা এই অংশ থেকে একটু যাই। কি কি শব্দের উচ্চারণ ছিল আমরা একটু দেখি এখানে। খ নম্বরে গত বছর যে প্রশ্নগুলো ছিল পরীক্ষায়, খেয়াল করেন, পর্যন্ত, পর্যন্ত উচ্চারণটা করেন, পর্যন্ত। এখানে কয়েকটা নিয়ম আছে। আমার রেফটা কিন্তু আছে পয়ের পর, তাহলে উচ্চারণটা পর্যন্ত না পর্যন্ত? নিঃসন্দেহে পর্যন্ত। তাহলে পয় করে প র। এবার উচ্চারণ করার সময় কি আমরা থামছি না? পর বলে অবশ্যই থামছি। থামলে কি করতে হবে? একটা হসন্ত দিতে হবে। এরপরে আছে অন্তস্থ জ। উচ্চারণের সূত্র অনুসারে বর্গীয় জ বা অন্তস্থ জ যাই থাকুক, উচ্চারণে হবে বর্গীয় জ। তাহলে আমার এখানে বর্গীয় জ বসলো। এবার উচ্চারণ করেন, পর্যন্ত নাকি পর্যন্ত? যন্ত, ওকার আসছে, তাহলে আমরা এখানে ওকার বসাই দিলাম। এবার দন্তন্য। এবার বলেন পর্যন্ত, থামছি না এখানে, পর্যন্ত, পর্যন্ত। এই যে উচ্চারণটা হয়ে গেল আমার এখানে পর্যন্ত। এখানে কিছু বিষয় আছে। উচ্চারণ শিখতে গেলে আপনাকে অবশ্যই ধ্বনি, বর্ণ এবং অক্ষর সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে, না হলে উচ্চারণ শুদ্ধভাবে শেখা যাবে না। যদি আমরা বলি পর্যন্ত শব্দে অক্ষর কয়টি? উচ্চারণ করেন পর্যন্ত, 3টি, অর্থাৎ আমরা 3 বার উচ্চারণ করছি। তাহলে অক্ষর এবং উচ্চারণের কিন্তু একটা মিল আছে, এটা জানতে হবে, বুঝতে হবে। কারণ আপনার হচ্ছে অক্ষর কাকে বলে যদি আমরা না জানি, অক্ষর কিভাবে নির্ণয় করতে হয় না জানি, তাহলে কিন্তু হসন্ত গুলোতে না সমস্যা হয়। আমরা যখন উচ্চারণ করতে যাব, উচ্চারণ করার সময় যদি আমরা থামি এবং সেখানে স্বরের বাদে অন্য কিছু না থাকে, হসন্ত বসাতে হবে। দেখেন ওর এখানে কি র, অবাদে কি আ কিংবা ই বা রিকার বা উকার কিছু আছে? নাই। তাহলে অ আছে, অর্থাৎ এখানে আমি থামছি, পর বলে হসন্ত দিচ্ছি। যেখানে থামবো সেখানে হসন্ত, যদি স্বরে অ সেখানে উচ্চারিত না হয়। আচ্ছা, এরপরে আমার ছিল মধ্যাহ্ন। খেয়াল করেন, এখানেও কিন্তু উচ্চারণের দিয়েছে, বাট বানানের একটা সিস্টেম মনে রাখতে হবে। মধ্যাহ্ন, আচ্ছা, এখানে কিছু সিস্টেম ঘটেছে, মনে রাখতে হবে। শব্দের শুরুতে স্বরেও থাকবে, তারপরে যদি জফলাযুক্ত ব্যঞ্জন থাকে, তাহলে সেই অয়ের উচ্চারণটা সংবৃত তথা অসমান ও হয়। এখন প্রশ্ন হচ্ছে, এখানে আমার শুরুতে কি আছে ভাইয়া? ম আছে, তাহলে কি অ আছে? নিঃসন্দেহে আছে। অ, ম, আমার উচ্চারণ করছি কি? অ। তাহলে আমার এখানে কিন্তু কার চিহ্ন সম্পর্কে ধারণা রাখা লাগবে, অবশ্যই, নিঃসন্দেহে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কারের সংখ্যা 10টি, স্বরেয়া বাদে সবগুলো কার আছে। তবে স্বরেয়াকে বলা হয় সুপ্ত বা লুকায়িত কার, নীলিন বা বিলীন কার। কারণ কি, আমি পার্সোনালি স্বরেয়াকে বলি মন বড় কার, এই সবার মাঝে থাকে। নিজেকে অনেক বড় মনের মানুষ মনে করে, বর্ণ মনে করে, সবার মাঝেই থাকে।
উচ্চারণ করেন আপনি যখন প্রত্যেকটা প্রকৃত ব্যঞ্জন উচ্চারণ করবেন শেষে কিন্তু স্বরিয়া চলে আসে। তাহলে ম আসছে না, এখানে অ আসছে। তো ম এর ক্ষেত্রে কি আসছে? অ আসছে। অ এর পরে যদি অটা এখানে সুপ্ত আছে, অ এর পরে জফলাযুক্ত ব্যঞ্জন আছে, ব্যঞ্জনটা কি? ধ। তাহলে অ এর পরে জফলাযুক্ত ব্যঞ্জন থাকলে অ এর উচ্চারণটা ও এর মতো হয়। তাহলে আমরা এখানে লিখবো ম, হয়ে গেল ম। এবার আমরা আরেকটা ক্ষেত্রে আসবো। এখানে ধয়ের সাথে কি আছে? জফলা আছে, খেয়াল করেন। তাহলে নিয়মটা এখানে এবার আমাকে খাটাতে হবে কার? জফলার। কোন বর্ণের সাথে জফলা থাকলে তার উচ্চারণ হয় না, তবে যে বর্ণের সাথে জফলা যুক্ত থাকে তার দ্বিত্ব তথা দুইবার উচ্চারণ হয়। তাহলে এখানে আমার জফলা কার সাথে আছে? ধয়ের সাথে আছে। তাহলে সূত্র অনুসারে ধয়ের উচ্চারণ কয়বার হবে? দুইবার হবে। কিন্তু হচ্ছে কয়বার? দেখেন, উচ্চারণ করেন তো। মধ্ ধান্য নাকি মধ্ ধান্য? নিঃসন্দেহে মধ্ ধান্য। আচ্ছা, মধ্ ধা। এবার প্রশ্ন হচ্ছে, আমার হওয়ার কথা ছিল ধ ধ, কিন্তু হয়ে গেছে কি? দ হসন্ত ধ। কেন? কারণ অল্প প্রাণ মহাপ্রাণ। তাহলে এখানেও কিন্তু আপনাকে বর্গীয় বর্ণগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। উচ্চারণ শুধু নিলাম, মুখস্থ করলাম, হয়ে গেল, তাহলে কিন্তু উচ্চারণ করা সম্ভব না। ভালো করে খেয়াল করেন, দ এবং ধ আসছে, একটা কারণ কি? মহাপ্রাণ অল্প প্রাণ। মহাপ্রাণ ধ্বনিগুলো পাশাপাশি দুইবার উচ্চারণ হতে পারে না। হ্যাঁ, যদি তার দ্বিতীয় উচ্চারণ প্রয়োজন হয়, তার সামনে যে অল্প প্রাণ তাকে নিয়ে আসতে হয়। দ জফলা থাকলে কিন্তু উচ্চারণ সূত্র অনুসারে দ এবং দ হয়। কারণ কি? দ হচ্ছে অল্প প্রাণ, দুইবার উচ্চারণ হতে পারে। কিন্তু যদি আমার ধয় জফলা থাকে, তাহলে উচ্চারণের সূত্র অনুসারে এটা হবে দ হসন্ত ধ। কারণ কি? কারণ একটাই, সেটা হচ্ছে ধ মহাপ্রাণ বর্ণ। মহাপ্রাণ ধ্বনিগুলোর ক্ষেত্রে, মহাপ্রাণ বর্ণগুলোর ক্ষেত্রে অবশ্যই পাশাপাশি দুই পাতার দিকে বসানো যাবে না। তাহলে এখানে আমার আরেকটা নিয়ম হয়ে গেছে কি? দেখেন, আমরা শুরুতে স্বরে আয়ের সংবৃত পেয়েছি, এবার জফলা একটা নিয়ম পেয়েছি, লাস্টে আমার কি আছে? এইটা। এখানে কি কি যুক্ত আছে আপাতত বিস্তারিত না যে আমি সরাসরি বলে দিচ্ছি। এখানে আছে হ প্লাস দন্ত ন। যখন বুকের মাঝে রাখবে তখন দন্ত ন, আর যখন পায়ের নিচে থাকবে তখন সেটা মূর্ধন্য ন। এটা মনে রাখতে হবে। তাহলে আমার বর্ণটা আছে কোনটা? এইটা। তার মানে এখানে হবে হজ দন্ত ন। এবার আগে আসছে কে? হটস্পট। ইন্টারনেটে একটু সমস্যা ছিল, এই জন্য ইউসুফ সরকারকে দায় নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা আবার ফিরে আসি। যেটা বলছিলাম, আমার লাস্টের অংশটুকু আছে হ এবং দন্ত ন। তাহলে আমার হ আছে আগে, দন্ত ন আছে পরে। তাহলে উচ্চারণটা মদ ধা ধন হওয়ার কথা, কিন্তু এটা হবে না, এটা ভুল উচ্চারণ হয়ে যাবে। তাহলে আমার উচ্চারণটা কি হবে? মদ ধান। এই এটা মিষ্টিকে ভুলে গেছে। মধ্যান হো, মধ্যান হো, মধ্যান হো। ওকে, কারণ কি মনে রাখতে হবে? হ দন্তন্য, হ মূর্ধন্য ন, হ ল, এবং এখানে আছে হ ম। এই যে বর্ণগুলো আছে, যুক্ত ব্যঞ্জনগুলো যখন কোনো শব্দের সাথে বসবে, উচ্চারণের সময় যেটা আগে থাকবে সেটা পরে যাবে, যেটা পরে থাকবে সেটা আগে আসবে। তাহলে আমার এখানে আছে হ প্লাস দন্ত ন, এখানে আছে হ প্লাস মূর্ধন্য ন, এখানে আছে হ প্লাস ল, আর এখানে আছে হ প্লাস ন। তাহলে উচ্চারণের ক্ষেত্রে আমার যেটা পরে সেটা আসবে আগে। তাহলে এখানে দেখেন হ প্লাস ন আছে, তাহলে ন আছে
ছিল পরে, উচ্চারণে আসবে কোথায়? আগে চলে আসলো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এটা নিয়ম ছাড়া মুখস্থ করা কতটা ভালো? আপনাদের বাংলা ফার্স্ট পেপারে মাসি পিসি নামে একটা গল্প আছে। সেখানে যে মেয়েটা আছে, বউ, অনেকে এটাকে উচ্চারণ আহ্লাদি বা হচ্ছে আহ্লাদি, যার যেটা মন চায় সে সেটা করে। কিন্তু এখন আপনারা বলেন তো, হ এবং ল আছে, তাহলে উচ্চারণের সময় ল কোথায় আসবে? আগে। উচ্চারণটা হয়ে যাবে কি? আল হা দি। এখন আমি যদি নিয়মটা না জানি, তাহলে মুখস্থ করলাম, কয়টা শব্দ মুখস্থ করবো এভাবে? এ কারণে আমি আবারও বলছি, আমরা পরীক্ষায় চেষ্টা করব খ নাম্বারটা লিখার, কিন্তু অবশ্যই আগে নিয়মগুলো জানতে হবে। যখন আমি নিয়ম জানি, আমার সেক্ষেত্রে খ নম্বরের শুদ্ধ উচ্চারণগুলো লিখতে কোনো সমস্যা হবে না। তাহলে আমার ওপিনিয়ন থাকলো আপনাদের ক্ষেত্রে যে নিয়মগুলো জেনে রাখেন, সেটা অ্যাপ্লাই করেন, খ নম্বর অংশে 5-এর ভিতরে 5 নিয়ে চলে আসেন। দুইটা সুবিধা, যদি আমার শুদ্ধ উচ্চারণ কমন না পড়ে, আমি তো নিয়ম জানি, আমি ক নম্বর লিখে ফেলছি। কিন্তু যদি আমি নিয়ম না জানি, শুদ্ধ উচ্চারণ কমন পড়লো না, আমি কি করব? সেক্ষেত্রে নিঃসন্দেহে আমার মার্কটা কমে যাবে। ওকে, এবার 2 নম্বরে যদি আমরা আসি, প্রমিত বাংলা বানানের নিয়ম। প্রমিত বাংলা বানানের নিয়ম, এটা ক নম্বরে থাকে। আর খ নম্বরে আমার 8টা ভুল শব্দ দেয়া থাকে, সেখান থেকে 5টা শুদ্ধ করে লিখতে হবে। এক্ষেত্রে আমরা কি করব? কিছু কিছু ক্ষেত্রে নিয়মটা আমাকে ফলো করতে হবে। এখানে চেষ্টা করতে হবে শুদ্ধ বানানটা। আর নিয়ম কিন্তু খুবই সহজ হয়, খুবই সহজভাবে লেখা যায় নিয়মগুলো। যেমন গতবার যেটা আপনাদের বোর্ডে তথা দিনাজপুরে যে প্রশ্নগুলো এসেছিল, বাংলা একাডেমি কর্তৃক প্রমিত বাংলা বানানের যে কোনো 5টি নিয়ম লেখো, ইচ্ছা মতো লিখে ফেলেন। যদি কেউ বাংলা বানানের 10টা নিয়ম মুখস্থ করে থাকে, যে কোনো 5টা চেয়েছে লিখে ফেলতে পারবে। সমস্যাটা হয় কখন? যখন আলাদাভাবে বলে তৎসম বা অতৎসম, কিংবা বলতে পারে দেশি বিদেশি, সেক্ষেত্রে একটু ঝামেলা হয়। বা নত্য শব্দবিধানের নিয়ম লিখতে বলে, তখন কিন্তু নিয়মগুলো ভালোভাবে না করলে মুশকিল হয়। কিন্তু যখন আমাকে সরাসরি বলে ফেলবে প্রমিত বাংলা বানানের যে কোনো 5টা নিয়ম, আমি অবশ্যই এই 5টা নিয়ম লিখে ফেলবো। কারণ কি? এখানে নিয়ম জানতে হবে। খ নম্বরে সহজ থাকে না ভুল থাকে, আমি এখানে একটু বলবো নিয়মগুলো এখানে পড়ে রাখা বেশি ভালো এইচএসসির ক্ষেত্রে। তবে নিয়মের পাশাপাশি যদি আমি শুদ্ধ বানান পড়ে থাকি, আমার অ্যাডমিশনেও কাজে লাগবে, নিঃসন্দেহে অ্যাডমিশনেও কাজে লাগবে। আমি এখানেও কিন্তু প্রিফার করবো খ নাম্বারটা লিখার। তবে অবশ্যই আমাকে ক নাম্বারের এই যে বাংলা বানানের নিয়ম সম্পর্কে বিষয়গুলো জানতে হবে। আপনি দেখেন, গতবার খ নাম্বার অপশনে যেটা ছিল, যে শব্দগুলো ছিল, আমি একটু লিখে দিচ্ছি। শান্ত না, শান্ত না বানানটা দেখে কেমন লাগছে? কিছু কিছু বানান আপনি দেখবেন, দেখলে মনে হবে ভুল, দেখলে মনে হয় এখানে ভুল আছে, আমি না জানলেও মনে হয় কি ভুল আছে। শান্ত না উচ্চারণটা কিন্তু মানে শান্তনার মতো করে আমরা হচ্ছে উচ্চারণটা করলেও উচ্চারণটা হচ্ছে কি, বানানটার ক্ষেত্রে এখানে অবশ্যই দন্তস্ব থাকবে, শান্ত। এখন সান্ত্বনা দে, সান্ত্বনা দে নামে একটা নাটক ছিল মোশাররফ করিমের, বেশ কয়েক বছর আগে ঈদে প্রচারিত হইতো। একটুতে কান্ত, শুধু বলতো আমাকে একটু সান্ত্বনা দে। তো সান্ত্বনাতে কি কিছু দেয়া হয়, আপনি এখানে কি দিবেন? আপনি এখানে একটা বফলা দিবেন সান্ত্বনা হিসেবে। তারপর আমি এখানে না করে ফেললাম, খুবই সহজে বিষয়টা হয়ে গেল। এবার আরেকটা সুন্দর বানান দিয়েছিল, আমরা উচ্চারণে ভুল করি, একটা বিষয় মনে রাখতে হবে, যদি উচ্চারণ ভুল হয় বানান ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে দিয়েছে ন্যূনতম, ন্যূনতম বলে শব্দ হয় না, শব্দটা হবে ন্যূনতম। তাহলে উচ্চারণ শুদ্ধ, বানানটাও কিন্তু খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে আসা যায়। আরেকটা ছিল আকাঙ্ক্ষা। সন্ধির নিয়ম অনুসারে আকাঙ্ক্ষা অনুস্বর দিয়েছে, এখানে ভুল হয়েছে। সন্ধির নিয়ম অনুসারে অনুস্বর আছে মানে সেখানে ম হওয়ার কথা। তাহলে আকাঙ্ক্ষা যদি আমি করতে যাই, হচ্ছে আমার আকাম যোগ খা, আকাম ঘটে যাবে। যদি আপনারা আকাঙ্ক্ষা বানান অনুস্বর দিয়ে লিখেন, এখানে কিন্তু সত্যি কথা অর্থে আকাম ঘটে যাবে। এই জায়গাতে হবে কি, আ কান খা। এখন প্রশ্ন হচ্ছে মোর সাথে খ নাকি যুক্ত খ, এটা একটা বড় প্রশ্ন। এখানে মনে রাখতে হবে আমার আকাঙ্ক্ষা বানানে ওর সাথে সর্বদা যুক্ত খ হবে, ক এবং মূর্ধন্য ষ। ওকে, সমীচীন এই বানানটা বহু বছর ধরেই করে আসছে। সমীচীন রাজশাহী বিশ্ববিদ্যালয় কিছু কিছু বানান দেয়,
কিছু কিছু বানান ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বানানের প্রশ্ন হয় না পরীক্ষায়, তার মধ্যে সমীচীন একটা শব্দ। খেয়াল করেন, আমার এখানে দিয়েছিল সমীচীন। আচ্ছা, আগে বলে রাখি, চীন বানানে কি হয়? দীর্ঘই হয়, হয়ে গেল একটা দীর্ঘই। আর সমিতেও আপনারা এখানে দীর্ঘই করবেন, কারণ মনে রাখতে হবে। আমরা যদি মানে মনে রাখার জন্য আমি বলছি এটা আর কি, অন্য মনে রাখার জন্য বলছি, অন্য কোনো কারণে না। খেয়াল করেন, সমীর, সমীর মানে বায়ু, তাই না? আচ্ছা, কখনো কি সমীর বানানটা এমনটা দেখেছেন? দেখেন নাই। আপনি যদি রবাদ দেন, সমী নিয়ে আসেন, সমী চলে আসলো। এবার চীন বানান, হ্যাঁ আমরা চিনিতে হ্রস্বই দিই, কিন্তু এখানে চীন আছে, চীন দেশের বানানে কি দিই? দীর্ঘই দিই। সেক্ষেত্রে এভাবে করে মনে রাখতে হবে, সমীচীন বানানের দুইটাতে দীর্ঘইকার হবে। দারিদ্রতা, এখানে কিছু নিয়ম শেখার আছে। ভুল, এটা কি ভুল? কারণ আছে, মনে রাখতে হবে দরিদ্র শব্দটির অ্যাডজেক্টিভ বিশেষণ, এর সঙ্গে আমি তা প্রত্যয় যুক্ত করতে পারি, তাহলে সেটা বিশেষ্য হয়ে যাবে, তাহলে হয়ে গেল দরিদ্রতা। আবার দরিদ্র শব্দের সঙ্গে জফলা যুক্ত করেও তাকে বিশেষ্য বানানো যায়, তাহলে দরিদ্র। যদি শব্দের শেষে এখানে জফলা যুক্ত হয়েছে, আদিস্বর বৃদ্ধি পাবে, আদিস্বর বৃদ্ধিতে সরেও থাকলে হয়ে যায় আ, তাহলে দ হয়ে যাবে কি? দা, হয়ে গেল দারিদ্র। তাহলে দারিদ্রতা এটা কি? ভুল। কিন্তু দরিদ্রতা অথবা দারিদ্র আপনি পরীক্ষায় যেটা লিখবেন সেটা কি হবে? শুদ্ধ হবে। তাহলে এই যে নিয়মগুলো যদি আমরা না জানি, শুধু মুখস্থ করে কতদিন যাবে? আগে নিয়ম পড়েন, তারপরে আপনারা অবশ্যই খ নম্বর অপশনে চলে যান। যদি কমন পড়ে যায় লিখে ফেলেন। সরস্বতী, এই বানানটা আমরা অনেক ক্ষেত্রে ভুল করি। আমার পরীক্ষায় ছিল সরস্বতী বানান, যদি সরস্বতী বানানটা এভাবে লিখেন, সরস্বতী কিসের দেবী? বিদ্যার দেবী, তাহলে কিন্তু সরস্বতী দেবী রাগ করবে, কারণ আপনি বিদ্যার ক্ষেত্রে তো সেটা ভুল করছেন। মনে রাখতে হবে, আমার শুরুতে বফলা হবে না, এটা কারণ কি? উচ্চারণটা হবে স রস সতী, সরস্বতী। তাহলে আমার শুরুতে বফলাটা হচ্ছে না, কিন্তু মাঝে বফলা হওয়ার কারণ কি? মাঝে একটা কারণ হচ্ছে যে উচ্চারণে আমরা দুইবার তালব্যস্বর নিয়ে আসছি। বফলা যার সাথে আছে তার দ্বিতীয় উচ্চারণ হবে কখন? যখন বফলার উচ্চারণটা ঘটবে না। সরস্বতীতে কিন্তু আমরা বফল উচ্চারণটা ঘটাই না, এক্ষেত্রে উচ্চারণটা হবে সরস্বতী। মনে রাখতে হবে সরস্বতী বানানে পরে ব হয়, আগে ব হয় না। রাজশাহী বিশ্ববিদ্যালয় আরেকটা বানান বারবার দেয়, সেটা হচ্ছে মুমূর্ষু। মুমূর্ষু বানান এমন দেখে লোকটি মুমূর্ষু হয়ে গেল। এটার শুদ্ধ রূপটা হবে অন টু অনের, এখানে একটা খেলা আছে। অন মানে রস্যু, টু মানে দীর্ঘ, আবার অন মানে হ্রস্ব। তাহলে এখানে আমরা প্যাটার্নটা কি? অন টু অনের ক্ষেত্রে ঘটবে। মনে রাখবেন, অন মানে হচ্ছে রস্যই বা রস্যু, টু মানে হচ্ছে দীর্ঘই বা দীর্ঘ। তাহলে আমার শুরুতে অন আছে, পরে টু আছে, পরে আবার অন আছে। মুমূর্ষু, যদিও সব ক্ষেত্রে কিন্তু অন টু অন দিক মনে রাখা যাবে না, এটা আপাতত বললাম কারণ এটা মনে রাখা সহজ, আমরা অনেকবার পড়েছি এটা। যদি আমরা বলি সমীচীন, টু ফ্যাক্টর মানে কি? দুটাতে দীর্ঘই হবে। এভাবে করে অন টু অন দিয়ে শব্দ আসলে মাথায় থাকে না, এই টাইপের শব্দ দুটো মুখস্থ করে ফেলেন, তাহলে হবে। এরপরে আরেকটা শব্দ ছিল এখানে, পূর্বাহ্ন। এই জায়গাটা একটু ভালো করে মনে রাখবেন। এটা হচ্ছে ভুল, এটা ভুল। হ্যাঁ, আমি এই জায়গাটিকে একটু দেখাবো, দেন আমরা অন্য অপশনে চলে যাচ্ছি। আগে বলে দিই, এখানে আছে হ প্লাস দন্ত ন, আর এখানে আছে হ প্লাস মূর্ধন্য ন। আচ্ছা,
এটা একটা অর্ধগোলকৃতি পৃথিবী। কেন আমি বলেছি তাই। আচ্ছা, সকালবেলা যখন সূর্য ওঠে, সকালবেলা সূর্য উঠেছে, সকালবেলা সূর্য কই থাকে? নিচে থাকে। তো এই সময়টাকে বলা হয় অন্যের পূর্ব ভাগ, শুরুর ভাগ। তাহলে শুরুতে সূর্য কোথায় আছে? নিচে আছে। তার মানে আমার অন্যের পূর্ব ভাগ, সেটা হচ্ছে পূর্বাহ্ন। যেহেতু সূর্য আমার নিচে আছে, আমার ন চলে যাবে নিচে। তাহলে পূর্ব ভাগ সঠিক কোনটা? এটা। এরপরে দুপুর বেলার সময় সূর্যটা মাথার উপরে চলে আসে, এটাকে বলা হয় অন্যের মধ্যভাগ তথা মধ্যাহ্ন। এবার সূর্য কোথায়? ওপরে না নিচে? ওপরে। তাহলে ন চলে যাবে কোথায়? ওপরে। দিনের শেষের দিকে সূর্যটা আবার নিচে চলে আসে, এই সময়টাকে বলা হচ্ছে অন্যের অপর ভাগ। অন্যের অপর ভাগ, অন্য মানে দিন, দিনের অন্য ভাগ, অপরাহ্ন। তাহলে অপরাহ্নের সময় সূর্য থাকে কোথায়? নিচে। তাহলে অপরাহ্ন বানানে ন চলে যাবে কোথায়? নিচে। আরেকটা আছে সায়াহ্ন, অন্যের সায়ং ভাগ। অন্যের সায়ং ভাগ, এটাতেও কিন্তু ন চলে যায় উপরে। আরেকটা আছে পরাহ্ন, এখানেও কিন্তু ন থাকবে নিচে। তাহলে আমরা বলতে পারি পূর্ব, পরা এবং হচ্ছে অপর, এই তিনটার সাথে ন যখন যুক্ত হবে, অপরাহ্ন তারপর হচ্ছে পরাহ্ন পূর্বাহ্নের ক্ষেত্রে ন থাকবে নিচে, বাকিগুলোর ক্ষেত্রে ন চলে যাবে মাঝে। যেমন মধ্যাহ্ন, সায়াহ্ন আমরা বলতে পারি চিহ্ন, কিংবা বলতে পারি নিশ্চিহ্ন। দেখেন নিশ্চিহ্ন, এগুলোতে কি পূর্ব, পরা বা অপ আছে? নাই। তাহলে খুবই সহজ সূত্র মনে রাখতে পারি, সূর্য নিচে, ন নিচে, সূর্য উপরে, ন উপরে। ক্লিয়ার? আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা শেষ দিকে চলে যাব খুব দ্রুত। আচ্ছা, এবার বলেছিল উদাহরণ সহ বিশেষণের শ্রেণীবিভাগ আলোচনা করো। 3 নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। এখানেও কিন্তু সম্পূর্ণ নাই, এখানে আপনার হচ্ছে আছে বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, যোজক এবং আবেগ শব্দ। যোজক এবং আবেগ শব্দ। ওকে, এখন আমি এখানেও বলবো খ নাম্বার উত্তরটা করে বেশি সুবিধা, সময় একেবারে কম লাগে। কিন্তু শর্ত হচ্ছে যখন আমাকে বলবে খ নাম্বারে নিচের অনুচ্ছেদ থেকে 5টি বিশেষ্য পদ নির্ণয় করো, যদি আমি বিশেষ্য পদ না চিনি কিভাবে নির্ণয় করব? তাহলে শুরুতে আমাকে নিয়ম জানতে হবে, তারপরে খ নাম্বার অ্যাপ্লাই করতে হবে। অথবা আমাকে বললো নিচের অংশ থেকে 5টি বিশেষণ নির্ণয় করো, অ্যাডজেক্টিভ নির্ণয় করো। আমি যদি অ্যাডজেক্টিভ না চিনি নির্ণয় করতে পারবো? সম্ভব না। এবার বলো ক্রিয়া নির্ণয় করো, আমাকে তাহলে ক্রিয়া সম্পর্কে জানতে হবে। আমাকে বলতে পারে যোজক নির্ণয় করো, যোজক সম্পর্কে জানতে হবে। আমাকে বলো আবেগ শব্দ নির্ণয় করো, কিংবা আমাকে বলতে পারে নিচের অনুচ্ছেদে যেগুলো দাগ দিয়ে আছে সেখানে কোনটা কোন শব্দ নির্দেশ করে তোমরা উত্তর দাও। তাহলে আমাকে আগে অবশ্যই ক নাম্বারে যে বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, যোজক, আবেগ শব্দ শিখতে হবে। তারপরে আমরা খ নাম্বারে যে ওই যে শিখে এসেছি সেটা অ্যাপ্লাই করব। আমার সময় কম লাগছে এবং পাশাপাশি রিল্যাক্সে থাকবো। কেন? যদি আমার ওই যে অনুচ্ছেদ কমন না থাকে বা আমি বুঝতে না পারি, কিন্তু আমি জানি যে ক্রিয়ার শ্রেণী বিভাগ আমি পড়েছি, এটা পরীক্ষায় এসছে, তাহলে আমি কি করতে পারবো? অ্যান্সারটা করতে পারবো। আমাদের পরীক্ষা ছিল বিশেষণ। আমি বলি এই বছরের জন্য কিন্তু ক্রিয়াটা অনেক গুরুত্বপূর্ণ, ক্রিয়া অনেক গুরুত্বপূর্ণ, পাশাপাশি বিশেষ্যটা গুরুত্বপূর্ণ। এই ক্রিয়া এবং বিশেষ্য এই দুইটা নিয়ম খুব ভালোভাবে করে যেতে হবে। এবং আশা করে যাই যদি আমি সবগুলো শিখে রাখি, বাকি অংশগুলো পড়ে রাখবো, কারণ সাবধানের মাইন্ড নাই, এই 5টা যদি আমি শিখে রাখি অনুচ্ছেদ থেকে খুব সহজে বিশেষ্য, বিশেষণ বা ক্রিয়া কিংবা আবেগ শব্দ বা যোজক আমরা নির্ণয় করতে পারবো। 4 নাম্বার, এই অংশটার জন্য একটু ভালো করে খেয়াল করবেন, 2টা অংশ আছে। ক নাম্বারে শব্দ গঠনের ক্ষেত্রে থাকে উপসর্গ, অথবা ক্ষয়ে থাকে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়। 8টা
শব্দ বা সমস্ত পদ দেয়া থাকবে, আমার 5টা সমস্ত পদে ব্যাস বাক্য নির্ণয় করতে হবে। আমরা মাথা খারাপ করে বসি সমাস নিয়ে। এখন আর্টস কমার্সের জন্য সমাজটা শিখে রাখতে হবে, অ্যাডমিশনে কাজে লাগবে। এবং সমাজটা আসলে শিখে রাখা দরকার, কারণ আমাদের পড়াশোনার জীবনে প্রত্যেকটা পদে পদে সমাসের দরকার আছে। তবে এইচএসসির ক্ষেত্রে আমি যে পার্সোনালি যে কথাটা বলবো সেটা হচ্ছে, যদি উপসর্গ থেকে 3 থেকে 4টা প্রশ্ন আমি পড়ে রাখি, আমি কমন পাবো পরীক্ষায়। কিন্তু সমাসের ক্ষেত্রে অনেকগুলো সমস্ত পদ আমি মুখস্থ করে শেষ করে ফেললাম, কারণ ম্যাক্সিমাম তো নিয়ম ছাড়া সমাস করে। ছোটবেলা থেকে আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে সমাস অনেক কঠিন জিনিস, আমরা শিখতে চাই না। কিন্তু সূত্রে ফেলে খুব সহজে সমাস নির্ণয় করা যায়। যেমন তৎপুরুষ সমাসের ক্ষেত্রে যদি আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস নির্ণয় করতে যাই, 5টা শব্দ মনে রাখতে হবে। একটা হচ্ছে, যদি আমার সমস্ত পদের শেষে প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত এই 5টা শব্দ আমরা দেখতে পাই, তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ। প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত। তাহলে আমি এই শব্দগুলো যখন আমি একটা সমস্ত পদে পাবো, অটোমেটিক আমার মাথায় চলে আসবে কি, এটা তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষের ক্ষেত্রে কি হয়, যে যেমন মেঘ দ্বারা লুপ্ত, মেঘ লুপ্ত, পরের অংশটার কাজ প্রথম অংশ করে ফেলে। পরের অংশের কাজটা কে করে ফেলে? প্রথম অংশ। লুপ্ত মানে লুকায়িত আছে কার সাহায্যে? মেঘের সাহায্যে। মন দ্বারা গড়া, মন গড়া, তাহলে গড়া হয়েছে কিসের সাহায্যে? মনের সাহায্যে। মন কোন পদে আছে? পূর্ব পদে, তৃতীয় তৎপুরুষ। কিন্তু এই নিয়মে বেড়াজাল আমরা পড়তে চাই না, ফলে কি করি? মুখস্থ করি। আমরা গুরুত্বপূর্ণ অনেক সমাসগুলো পড়তে থাকি, বিগত সালের প্রশ্ন আমাদের অনেক টিচার পড়তে বলে। কিন্তু আমার কথা হচ্ছে, যদি আমরা উপসর্গের অ্যান্সারটা করতে যাই, 3 থেকে 4টা প্রশ্ন করবো, একটা প্রশ্ন কমন করবো। যেমন উপসর্গ কাকে বলে, কত প্রকার, কি কি? উপসর্গে কাকে বলে, অর্থবাচকতা নেই, অর্থতত্ত্বকতা আছে, এটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অথবা হতে পারে যে তৎসম বাংলা এবং বিদেশি থেকে প্রত্যেকটি উপসর্গ থেকে 3টি করে উপসর্গে বাক্যে প্রয়োগ দেখাও। এই যে 3-4 ধরনের প্রশ্ন, আর একটা প্রশ্ন উপসর্গ থেকে আসবে না। কিন্তু আমরা কি করি, 300-400 সমাস মুখস্থ করে শেষ করে ফেলি, কমন না পড়লে মাথায় হাত। সেটা আমার পরামর্শ, ব্যক্তিগত পরামর্শ থাকবে, আপনারা 4 নম্বর অংশ উপসর্গটা একটু বেশি গুরুত্ব দেবেন। এবার 5 নম্বর অংশে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে বাক্যের শ্রেণী বিভাগ বা বাক্য প্রকরণ। আমার ক নম্বরে থাকবে বাক্য সম্পর্কিত আলোচনা করতে বলবে। বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের গুণাবলী কয়টি ও কি কি আলোচনা করো। অথবা বলতে পারে বাক্য কাকে বলে, গঠনগত ভাবে বাক্য কত প্রকার ও কি কি। অথবা বলতে পারে বাক্য কাকে বলে, অর্থগত ভাবে বাক্য কত প্রকার ও কি কি। এই যে অর্থগত ভাবে বাক্যের শ্রেণী বিভাগ, এটা দিনাজপুর বোর্ডে কতবার এসেছিল। তার মানে এবার গুরুত্বপূর্ণ হচ্ছে কি, বাক্য কাকে বলে, এটা সার্থক বাক্যের গুণাবলী কয়টি ও কি কি। আমরা জানি যে কয়েকটি অর্থবোধক শব্দ সুবিন্যস্ত ভাবে পাশাপাশি বসিয়ে যখন একজন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে বলা হয় বাক্য। একটি সার্থক বাক্যের গুণাবলী 3টি: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আমার আকাঙ্ক্ষার সাথে কিন্তু সমাপিকা ক্রিয়ার একটা সম্পর্ক আছে। যেমন যে ক্রিয়া মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, সেটা সমাপিকা। আর মনের ভাব সম্পূর্ণ প্রকাশ যদি হয়ে যায়, সেটা কিন্তু আকাঙ্ক্ষা পূরণ। যদি আমার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ না হয়, সমাপিকা ক্রিয়া হতে পারে না। মনের ভাব সম্পূর্ণ প্রকাশ না পেলে আকাঙ্ক্ষা পূরণ হয় না, ফলে সার্থক বাক্য হয় না। সিস্টেমগুলো কিন্তু জড়িয়ে আছে একটার সাথে আরেকটা, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমি ক নম্বরের ক্ষেত্রে বলবো গঠনগতভাবে বাক্যের শ্রেণী বিভাগ, যেটা ইংলিশে আপনারা করেন সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। বাংলার ক্ষেত্রে হচ্ছে সরল, জটিল এবং যৌগিক। তো গঠনের ক্ষেত্রে আমরা একটু পড়ে রাখবো, পাশাপাশি হচ্ছে কি, যে সার্থক বাক্যের গুণা বলি। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, আমরা কিন্তু অনেক সময় গুণাবলী বানান দীর্ঘিকার দিয়ে বসি। এখানেও কিন্তু একটা বানানের সিস্টেম আছে। শব্দ শেষে যখন বলি বসবে, সেটা হবে রস্বইকার যোগে। কোন কার যোগে হবে? রস্বইকার যোগে। তাহলে আমার গুণাবলী বানান হচ্ছে রস্বইকার ঠিক, দীর্ঘ ই ফুল। সার্থক বাক্যের গুণাবলী কয়টা কি? আরেক ধরনের প্রশ্ন এখানে আসতে পারে, যে বাক্য কাকে বলে, বাক্যের যোগ্যতার সাথে কয়টি বিষয় জড়িত। মনে রাখতে হবে 6টি বিষয়। কয়টি বিষয়? 6টি বিষয়। দুর্বোধ্যতা, অর্থাৎ কঠিন শব্দের প্রয়োগ করা যাবে না। তুমি আমার সাথে প্রপঞ্চ করেছ, প্রপঞ্চ মানে কি? প্রতারণা করা। আরেকটা আছে ধরেন যে হরির করে হরি, হরিতে শোভা পায়, হরিকে দেখে হরি, হরিতে লুকাই। কি বুঝেছি? আমরা কিছু বুঝি না। কারণ কি? হ্যাঁ, এটার অর্থ আছে যে পদ্মপাতের উপরে ব্যাঙ পানিতে শোভা পাচ্ছে, ব্যাঙ সাপকে দেখে ব্যাঙ পানিতে লুকাচ্ছে, কিন্তু যে হরি দিয়ে তো আমরা এটা কখনোই পড়িনি। আরেকটা আছে মিন খোবাকুল কোবলাই। এই যে বানানগুলো বা বাক্যগুলো, বাক্যে যে শব্দগুলো আমরা প্রয়োগ করছি, এগুলো অপ্রচলিত শব্দের ব্যবহার বাক্যের যোগ্যতা নষ্ট করে, একটু মাথায় রাখতে হবে। আরো আছে কি? রীতিশুদ্ধ অর্থবাচকতা। আমার
উৎপত্তিগত অর্থ একরকম, ব্যবহার করতে আরেক রকম। কিন্তু যদি আমি উৎপত্তিগত অর্থটা ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করি, ভুল হয়ে যাবে। আবার আছে গুরুচণ্ডলী দোষ আছে, তারপরে হচ্ছে বহুবচন দ্বিতীয় প্রয়োগ তথা বাহুল্য দোষ আছে, বাগধারার অর্থ পরিবর্তন আছে, উপমার ভুল প্রয়োগ আছে। এই বিষয়গুলো কিন্তু বাক্যের যোগ্যতার সাথে জড়িত। আপনার কাছে হচ্ছে গঠনমূলক বাক্যের যোগ্যতা আর স্বার্থবাক্যের গুণাবলী কয়টি কি কি, এই তিনটি প্রশ্ন করবেন পরীক্ষা। একটা প্রশ্ন অবশ্যই ইনশাআল্লাহ কমন আসবে। এখন খ নম্বরে কিন্তু আসে বাক্য রূপান্তর। বাক্য রূপান্তর, ওই যে ইংলিশের ক্ষেত্রে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, বাংলার ক্ষেত্রে সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক। তাহলে যদি আমি গঠনমূলক ভাবে বাক্যের শ্রেণী বিভাগ কিংবা অর্থমূলক ভাবে বাক্যের শ্রেণী বিভাগটা না শিখে রাখি, বাক্য রূপান্তরে আমার ঝামেলা আছে। সরল বাক্য কি? সরল বাক্য মানে একবারে সরল, ডাল দিয়ে ভাত খাবে, সোজা আল ধরে হাঁটে যাবে, কোনো দিকে তাকাবে না, কোনো ঝামেলা নাই। সংজ্ঞা অনুসারে একটি সমাপিকা ক্রিয়া এবং একটা মাত্র কর্তা থাকবে, তবে ক্ষেত্র বিশেষে একাধিক কর্তা এবং একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, কিন্তু সমাপিকা ক্রিয়া থাকবে একটা। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমার এখানে অপশন থাকবে যে আমি ক নাম্বারটা আমি প্রিফার করবো বেশি, কারণ খ নাম্বারে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা 1, 2, 3 চেষ্টা করবেন খ নাম্বার করার, কিন্তু 4 নাম্বারে এবং 5 নাম্বারে উপসর্গ পাশাপাশি হচ্ছে বাক্যের নিয়মগুলো পড়তে হবে, তাহলে অ্যান্সারটা খুব বেশি সহজ হবে। এখন 6 নাম্বার অনেক গুরুত্বপূর্ণ, অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। আচ্ছা, এখানে দুই ধরনের প্রশ্ন হয়। প্রথমত হচ্ছে আপনার ক নাম্বারে থাকে কি, আটটা বাক্য দিবে, ভুল থাকবে, তার মধ্যে 5টা বাক্যকে শুদ্ধ করতে হবে যে কি কি ভুল আছে সেখানে। খ নাম্বারে অনুচ্ছেদ থাকে, অনুচ্ছেদের ক্ষেত্রেও কিন্তু একটা অনুচ্ছেদ দিবে, সেখানে কিছু কিছু শব্দ ভুল দেয়া থাকবে, সেগুলোকে শুদ্ধ করতে হবে। ভাইয়া কোনটা করব? আমার পার্সোনাল কথা হচ্ছে বাক্যে চলে যাবে সরাসরি। অনুচ্ছেদের ভুলগুলো অনেক সময় সবাই কমপ্লিট করতে পারে না। ক্ষেত্র বিশেষে যদি বা ছেদ চিহ্নেরও হচ্ছে সেখানে ভুল প্রয়োগ দেয়, তখন আপনি কিন্তু ধরা খাবেন। সেহেতু আমার কথা থাকবে, ভাই আমার বাক্য দিয়েছে 8টা, আমি 5টা বাক্য করব, আশা করি উত্তর খুব সহজ হবে, 5-এ 5 পেয়ে যাবো। যেমন এখানে বলেছে, আমি একটু বলি যে তোমার কথা প্রমাণ হয়নি। গত প্রশ্ন দিয়েছিল তোমার কথা প্রমাণ হয়নি। আমরা এখনো কিন্তু অনেকেই অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের বিষয়গুলো খুব ভালোভাবে পড়িনি। যারা ম্যাজিক ওয়ানডে আছেন তাদের জন্য আমি একটা কথা বলি, আমি বেশ কিছু বাক্য দেব অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের, ইনশাল্লাহ সেখান থেকে 8টাই কমন আসবে। এটা আজকে আমি এখানে বলে দিলাম, সেখান থেকে 8টা কমন আসবে। জাস্ট 2 থেকে 3 পৃষ্ঠার একটা ছোট্ট নোট থাকবে, সেখান থেকে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ সম্পূর্ণভাবে কমন আসবে, আসতে বাধ্য। সেহেতু ম্যাজিক ওয়ান্ডের সাথে থাকতে হবে, এটা মাথায় রাখবেন। ফিরে আসি অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগের ক্ষেত্রে। গতবার ছিল তোমার কথা প্রমাণ হয়নি, তোমার কথা প্রমাণ হয়নি। আচ্ছা, খেয়াল করেন, আমাদের প্রমাণ করতে বলা হয়, প্রমাণ করতে বলা হয়, কিন্তু যেটা আমাকে প্রমাণ করতে বলা হয় সেই নামটা হয়ে যায় প্রমাণিত। তাহলে আমি যদি প্রমাণ করতে পারি সেটা হয়ে গেল প্রমাণিত, যদি আমি প্রমাণ করতে না পারি সেটা প্রমাণিত নয়। তাহলে আমাকে এখানে বলতে হবে তোমার কথা প্রমাণিত হয়নি। এই যে খুবই মানে সহজভাবেই আমরা এই যে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগগুলো প্রয়োগ করতে পারি। আরেকটা দিয়েছে দেখেন, এই কথাগুলো বা এই শব্দগুলোর সাথে আমরা অনেক সময় ভুল করে বসি। যে খ নম্বরে দিয়েছিল এখানে উপরোক্ত বাক্যটি উপরোক্ত, এই যে উপরোক্ত ভুল, উপরোক্ত শব্দটাই ভুল, বাকি সব ঠিক আছে। এখানে মনে রাখতে হবে উপরোক্ত হয় না, উপরি উক্ত অথবা উপরযুক্ত। তাহলে আমাকে বলতে হবে কি এখানে, যে উপরযুক্ত বা উপরে উক্ত বাক্যটি শুদ্ধ নয়। আশা করি বিষয়টা বোঝা গেছে। এবার গ নাম্বারের অংশে আমরা যাই। গ নাম্বারে যেটা বলছিল যে বিদ্বান দুর্জন হলেও
পরিত্যাগ করো। এগুলো আসলে আমাদের যে লোকমুখে শোনা যায়, এই কথাগুলো পরিবর্তন করতে হয় না। তবে এখানে বিদ্যান বানান এটা দিয়েছে, এটা কিন্তু ভুল। হ্যাঁ, বিদ্যা যদি হয় সেক্ষেত্রে এটা শুদ্ধ, তবে বিদ্যানের ক্ষেত্রে হবে এটা। বিদ্যান দুর্জন হলেও পরিত্যাজ্য, বা এখানে বলেছে কি পরিত্যাগ করো, কিন্তু না, আমার হবে এটা দুর্জন হলেও পরিত্যাগ করো না, হবে পরিত্যাজ্য। পরিত্যাজ্য, পরিত্যাজ্য। আচ্ছা, পরিত্যাজ্য। ওই যে বলে না ত্যাজ্য পুত্র করে ফেলেছে, ত্যাজ্য করা মানে কি ত্যাগ করে দেয়া। তাহলে আমার তাকে পরিত্যাগ করার কথা বলা দরকার নাই, আমি একসাথে বলবো কি পরিত্যাজ্য। গ নম্বর শেষ। এবার যদি ঘ নম্বরের অংশে আমরা আসি, ঘ নম্বর প্রশ্ন দিয়েছিল কি যে প্রাণী সম্পর্কে জানতে চাইলে প্রাণীবিদ্যা পড়ো। আচ্ছা, একটা কথা বলে রাখি, অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের ক্ষেত্রে বানান অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে 2 নম্বরে যে বানান ছিল, বানানের সাথে সম্পর্ক কার? 6 নম্বরের, মানে লেজর ভিত্তিক লেগে আছে, একটা সাথে আরেকটা লেগে আছে। ভালো করে খেয়াল করেন, বলেছে কি যে প্রাণী সম্পর্কে জানতে চাইলে, এ পর্যন্ত ঠিক আছে। এরপরে বললো কি প্রাণীবিদ্যা পড়ো, এটা ভুল, কারণ আছে। যদি আমরা শুধু প্রাণী বলি সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এর সাথে যখন আমার শেষে বিদ্যা, জগৎ, ত তা নি, বিদ্যা, জগৎ, পরিষদ, পরিষদ, সভা, এই শব্দগুলো যখন যুক্ত হয়, মনে রাখতে হবে পূর্বের দীর্ঘই হ্রস্বইকারের রূপ নেবে। তাহলে এখানে আমার মূল শব্দ ছিল প্রাণী, এর সঙ্গে আমার যুক্ত হয়েছে বিদ্যা। তাহলে আমি যখন দেখবো যে বিশেষ্যবাচক শব্দের সাথে আসলে বিশেষণবাচক শব্দের শেষে আমার হচ্ছে এগুলো যুক্ত হয়েছে, তার মধ্যে বিদ্যাটা আছে, অবশ্যই এটা হয়ে যাবে কি হ্রস্বই, প্রাণী বিদ্যা। দেখেন আমরা তবা বলেছি, তাই না? মন্ত্রী, ত যুক্ত করলাম, হয়ে গেল মন্ত্রিত্ব। ঠিক তেমনি মন্ত্রী যোগ সভা যুক্ত করলাম, হয়ে যাবে মন্ত্রী সভা। তাহলে এই নিয়মগুলো কিন্তু বানানোর জন্য পড়তে হবে, অপপ্রয়োগের কাজে লাগবে। করোনাকালীন সময়ে, এই যে কালীন আবার কি সময়, দ্বিতীয় প্রয়োগ ঘটে গেছে, এটা করা যাবে না, কারণ কালীন মানে সময়, কালীন মানে কি সময়। তাহলে এখানে বলেছে করোনা, করোনার সময় একটা সুন্দর গান বের হয়েছিল, মেডিকেলে কিছু স্টুডেন্ট করেছিল, ও করোনা আ করোনা। হ্যাঁ, আচ্ছা, তো এই যে হচ্ছে ও করোনা আ করোনা, করোনাকালীন শব্দটা একসাথে, এই শব্দটা আমার একসাথে আছে। করোনাকালীন মানে কি করোনার সময়। এখন যদি এরপরে আমি আবার সময় যুক্ত করি, হয়ে গেছে কি করোনা সময়ে সময়ে, তার মানে ভুল। ক্লিয়ার? বাকি সব ঠিক আছে। তাহলে আমাকে এখানে বলতে হবে হয় করোনাকালীন অথবা অথবা বলতে হবে করোনার সময়। তার মানে আমি কালীন এবং সময় একসাথে বসাতে পারবো না। যেমন দেখেন এখান থেকে আরো কয়েকটি উদাহরণ আমি দিই। তৎকালীন, তৎকালীন, তৎকালীন সময়, আমরা আগেই ভালো ছিলাম। হ্যাঁ, তৎকালীন, এই যে দেখেন কালীন মানে কি সময়, সেই সময়। হ্যাঁ, সেই সময়। তাহলে আমাকে কিন্তু তৎকালীন সময় একসাথে বলা যাবে না, আমাকে এখানে বলতে হবে তৎকালীন অথবা তৎসময়ে। দরকার নেই সময় দেখার দরকার নেই, এখানে সরাসরি আপনি তৎকালীন দিয়ে রেখে দিবেন, সময় বসানোর দরকার নেই। আচ্ছা, আরেকটা আমরা বলতে পারি যে ইদানিং কাল। কি কাল? ইদানিং কাল, ইদানিং কালে, ইদানিং কালে, ইদানিং কাল সময় বা ইদানিং কালে। ইদানিং মানে কিন্তু কি, ইদানিং মানে কি
বর্তমান সময়। হ্যাঁ, তো এই সময় ইদানিং কালে দরকার নাই বসার। ইদানিং মানে কি বর্তমান কাল বা ইদানিং কাল সময়ে বসানো যাবে না। তাহলে এই যে করোনাকালীন, তৎকালীন বা হচ্ছে ইদানিং, এই জিনিসগুলোর বিষয় যদি আমরা একটু মাথা খাটাই তাহলে অ্যান্সার গুলো খুব সহজেই করতে পারবো। আচ্ছা, এবার বলেছে ইদানিং কালে আবারও বলি যে ইদানিং শব্দটা কিন্তু আমার অবশ্যই কি করতে হবে, ইদানিং মানেই বর্তমান কাল। ইদানিং মানে কি কাল? বর্তমান কাল। এর সঙ্গে আমি আবার ইদানিং কালে ভুল হয়ে যাবে, মানে হচ্ছে কি বর্তমান কালে করা যাবে না। এই কথাটাই কিন্তু আমার হচ্ছে খ নাম্বার অনুচ্ছেদে দিয়েছে। দেখেন, ইদানিং কালে রাজ্যে কি অনেক শিক্ষার্থীরাই, একবার বলছে অনেক, একবার বলছে শিক্ষার্থীরাই। এই যে রা, এই রাটা কিন্তু বহু বচন, অনেক কি বচন? বহু বচন। তাহলে একই বাক্যে একসাথে আপনি ডাবল বহু বচন বসালে সেটা ভুল হয়ে যাবে। আমাকে বলতে হবে ইদানিং অনেক শিক্ষার্থী, অথবা ইদানিং শিক্ষার্থীরা, নট রাই। ইদানিং শিক্ষার্থীরা নিজেদেরকে ফেসবুকে আসক্ত করে ফেলেছে। জাস্ট কিচ্ছু করার দরকার নাই, কারো উপর প্রতিশোধ নিতে হলে মারার দরকার নাই। ওকে, রাত 10টার পর একটা রিলস পাঠিয়ে দাও, বাকিরাও দেখে নিবে। জাস্ট একটা রিলস মেসেঞ্জারে পাঠিয়ে দাও, ওই রিলসে যদি ঢুকে যায় ও সারা রাত নষ্ট, মানে পড়াশোনা হবে না, প্রতিশোধ হয়ে গেল। এই কাজ ভাই ভুলে করা যাবে না। আচ্ছা, এবার বলছে ভয়ানক মেধাবীরাই। ভাই মেধাবী কি ভয়ানক হয়? অত্যন্ত হয়। ভয়ানক বিষয়টা তো ভয়ানক শোনাই। হ্যাঁ, আচ্ছা, ভয়ানক মেধাবীরাও এই অভিশাপ থেকে মুক্ত নয়, লেখাপড়ায় মনোযোগী। খেয়াল করেন, মনোযোগ, যোগ ই হয়ে যাবে কি মনোযোগী, বাট এখানে ছিল হ্রস্ব ই, দরকার নেই। হতে না পেরে পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল, কি রে হারালো কোথায়? পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হচ্ছে না। আচ্ছা, ফলাফল না, দরকার নাই, পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল বলবো আমরা সরাসরি। হ্যাঁ, তাহলে এখানে শুদ্ধটা হচ্ছে যে যেমন বলেছে এখানে ইদানিং কালে, এটা বাদ। তাহলে ইদানিং রাজ্যে অনেক শিক্ষার্থীরাই, এটা হচ্ছে আমরা বলবো অনেক শিক্ষার্থী নিজেদেরকে ফেসবুকে আসক্ত করে ফেলেছে। ভয়ানক মেধাবীর জায়গায় বসাবো অত্যন্ত মেধাবী। অত্যন্ত মেধাবীরাও এই অভিশাপ থেকে মুক্ত নয়, লেখাপড়ায় মনোযোগী, হ্রস্বের জায়গায় দীর্ঘ বসাবো। হতে না পেরে, না মনোযোগী হতে না পেরে, না হতে না পারাই পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত। ফলাফলের জায়গায় বসাবো কি কাঙ্ক্ষিত ফল, তাহলেই হয়ে যাবে। এখন আমরা এটার সারমর্মে আসবো। আমি শুরুতেই বলেছিলাম যে ব্যাকরণে 30-এ 30 পাওয়া সম্ভব তখনই যখন প্রস্তুতি হবে মানে সঠিকভাবে। খেয়াল করেন, আমি 1 নম্বরে আমার অপশন থাকবে, আমি নিয়ম পড়বো, নিয়মটা অ্যাপ্লাই করবো খ নম্বর অংশে। 2 নম্বর ক্ষেত্রেও নিয়ম পড়ে রাখবো, অ্যাপ্লাই করবো খ নম্বর অংশের ক্ষেত্রে। 3 নম্বরেও নিয়ম পড়ে রাখবো, অ্যাপ্লাই করবো খ নম্বর অংশে। 4 নম্বরের ক্ষেত্রে আমি সমাজটাকে যদি খুব ভালোভাবে শিখতে, মানে ভালোবেসে শিখতে না পারি, সমাজটাকে আপাতত পরীক্ষার জন্য স্কিপ করবো, আমি নিয়ে আসবো ক নম্বর অংশের উপসর্গকে। 5 নম্বরে বাক্য রূপান্তরের জন্য আমাকে গঠনমূলক, অর্থমূলক সব পড়তে হচ্ছে। তার মানে আমাকে ক নাম্বার পড়তে হচ্ছে। যদি আমার বাক্যের খ নাম্বার কমন না পড়ে, এই চিন্তাধারায় আমরা ক নাম্বারের আনসারটা করব। তবে মনে রাখতে হবে, যখন আপনি থিওরিটিক্যাল লিখবেন, নিয়ম লিখবেন, বানান ভুল করলে কিন্তু ধরা আছে, একবারে ধরা খাবেন। বানান ভুলে পাপ, আর পাপে নাম্বার নাই, এই বিষয়টা মাথায় রাখতে হবে। 6 নাম্বার অপব্যয় শুদ্ধব্যয়ের ক্ষেত্রে তো বললামই, আমরা বাক্য থেকে অপব্যয়ের যে অংশগুলো আছে তাকে আমরা শুদ্ধ করব। অনুচ্ছেদটা একটু কঠিন হতে পারে, যদি এভাবে করতে পারি আমার ব্যাকরণে 30-এ 30 কে আটকাই। এরপর নির্মিত অংশে যদি আমরা আসি, 7 নাম্বার ক অংশে থাকে পারিভাষিক শব্দ। খ নাম্বারে আসবে অনুবাদ। এখানে আমি 2টা শ্রেণী থেকে ভাগ করেছি। যারা মুখস্থ বিদ্যায় পারদর্শী তারা পারিভাষিক শব্দ করবেন, আর বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালিসিস করলে পারিভাষিক শব্দ 15টা কমন আসবে। আমরা হচ্ছে খুবই কাছাকাছি টাইপের যে শব্দগুলো আমরা বলি, এই ধরনের শব্দগুলো পড়তে, যেমন গতবার ছিল এখানে গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন, লিজেন্ড কিংবদন্তি, রেজিস্ট্রেশন নিবন্ধন, ব্র্যান্ড, নোট, পে বিল, ফরেন এইড, পাবলিক র্যাঙ্ক, মিথ, ব্যালট, ন্যাশনালিজম, ডিড, ওয়ার্কআউট, জুম, এই যে শব্দগুলো আমার পরিচিত না, রেগুলার কিন্তু বলি। তাহলে আমার এখানে বলা থাকবে পারিভাষিক শব্দটাকে আমি প্রাধান্য বেশি দেব। আর যারা একটু বুঝে পড়তে পারেন, যারা একটু ট্রান্সলেট ভালো, তাদের জন্য অনুবাদটা বেস্ট।
তবে মনে রাখতে হবে, অনুবাদের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা অনেক থাকে। যদি আমি বাক্যে প্রয়োগ ঠিক করে করতে না পারি, মার্ক কিন্তু কাটা যাবে। তবে হ্যাঁ, পারিভাষিক এবং অনুবাদ দুইটাই শিখে রাখা জরুরি। এখানে মনে রাখতে হবে, এই যে 7 নম্বর অংশটা এমন একটা অংশ, এখানে 10-এর ভিতরে 10 পাওয়া যায়। একটা মার্ক কাটানোর কোনো অপশন যদি আপনি না দেন, যিনি আপনার হচ্ছে নিরীক্ষক, তিনি কিন্তু একটা নাম্বারও কাটবেন না। দিনলিপি অথবা প্রতিবেদন, ভাইয়া কোনটা করবো? অনেক সময় আমি এটি শুনেছি। আমার মতে 8 নম্বরে ক, দিনলিপি। ভাই যদি আমি নিয়ম জানি, দিনলিপি মানে কি? ডায়েরি লিখা। অনেকের অভ্যাস থাকে না ডায়েরি লিখা। যদিও বর্তমান হচ্ছে ফেসবুকের যুগ, হ্যাঁ, মেসেঞ্জারের যুগ, এখন তো আর কেউ ডায়েরি লিখে না, চিঠি লেখে না। তবে পূর্বে এটা দেখা যেত যে কাউকে দেখিয়ে বা কোনো জায়গায় যে তার সম্পর্কে বা সেই জায়গার সম্পর্কে অনেকে লিখতো ডায়েরি। অনেকের এখনো সেই অভ্যাসটা আছে। ধরেন যে আপনি পদ্মা পাড়ে গিয়েছেন, পদ্মা পাড়ে কিংবা হচ্ছে এখানে অনেকগুলো যে ঘোরার স্পট গুলো আছে, বা দিনাজপুরে বড় মাঠে গেছেন সন্ধ্যার পর, আপনি দেখলেন যে বসেছিলাম সেদিন সন্ধ্যার পরে বড় মাঠের ধারে, দেখি ভাইয়াটি আপুটি চুল ধরে নাড়ে, আপনি এটা লিখে দিলেন এসে। নাড়তেই পারে। বিষয়টা হচ্ছে কি, যে বিষয়গুলো আসে আপনি ডায়েরিতে লিপিবদ্ধ করছেন, এটা হচ্ছে দিনলিপি। সারাদিনে কি কি করেছেন, কয় ঘন্টা ঘুমাইছেন, সবচেয়ে ভালো হয় সবচেয়ে ছোট দিনলিপি কি? আজকে আপনি রাত 10টার সময় দিনলিপি লিখতে বসেছেন, সুন্দর করে দিলেন, কালকে রাত্রে ভোর রাত্রে ঘুমাইছি, আজকে রাত 10টার সময় ঘুম থেকে উঠে দিনলিপি লিখলাম, শেষ, সারাদিন আমি ঘুমাইছি, ছোট্ট একটা দিনলিপি হয়ে গেল। তার মানে দিনলিপি লেখা সহজ। প্রতিবেদনে কিছু প্যাটার্ন থাকে, সংবাদপত্রের প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, প্যাটার্ন গুলো না মিললে নাম্বার কাটার সম্ভাবনা থাকে। তবে দিনলিপির ক্ষেত্রে খুবই সহজে লিখতে পারবেন। সাপোজ দিনলিপি কিভাবে সহজে লেখা যায়? আপনাকে যিনি নিরীক্ষক, পরীক্ষার প্রশ্ন মানে প্রশ্নোত্তর যিনি দেখবেন, তাকে নিয়ে খেলতে হবে। কিভাবে খেলবো? আপনাকে দিল যে লঞ্চ ডুবি দুর্ঘটনা বা লঞ্চ ডুবি নিয়ে তুমি একটা দিনলিপি লিখো। এখন দিনাজপুরে লঞ্চ ঘাট নাই, বা রাজশাহীতে লঞ্চ ঘাট নাই, আছে কোথায়? ঢাকাতে। তাহলে আপনার চলে যেতে হবে ঢাকায়, সদরঘাটে। প্রথমে দিনলিপি লেখার নিয়মটা জানতে হবে। দিনলিপি, প্রতিবেদন, আবেদনপত্র তথা নির্মিত অংশের জন্য আমরা একটা আলাদা ক্লাস রাখবো। লেখার নিয়ম যদি আমি শেখাতে পারি, তাহলে নিঃসন্দেহে আপনারা খুব সহজেই করতে পারবেন। আমার সমস্যা হচ্ছে? আচ্ছা, আমরা দিনলিপির ক্ষেত্রে ছিলাম। একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে এখানে, হঠাৎ হঠাৎ নেটওয়ার্ক পালাই যাচ্ছে। রোজা রেখে মনে নেটওয়ার্ক ক্লান্ত। যাই হোক, খেয়াল করি দিনলিপি কিভাবে লিখতে হবে, তার নিয়মগুলো তো আমরা দেখাবো। তবে লঞ্চ ডুবি নিয়ে একটা ছোট্ট কথা বলে দিই আপনাকে, কিন্তু যেটা লিখবেন সেটা লিখলেন। দিনলিপি রাতে লেখা নিঃসন্দেহে ভালো। সেই যে সময়টা আপনি বাম পাশে লিখবেন, তারপর লেখা শুরু করলেন যে আজকে একটা করুণ দুর্ঘটনার সাক্ষী আমি হয়েছি, করুণ স্মৃতি আমার মনের ভিতরে আছে, সে বিষয়ে আলোকপাত করছি। ওকে, লেখা শুরু। আজকে হচ্ছে আমার লঞ্চে করে চাঁদপুর ইলিশ খেতে যাওয়ার কথা ছিল, সেজন্যই আমি লঞ্চে যাচ্ছিলাম, দুর্ঘটনা সেখানে ঘটে। তবে মনে রাখতে হবে, নিজের লঞ্চকে দুর্ঘটনায় ফেলানো যাবে না, অন্যটাকে ফেলতে হবে। কি করবেন? আপনি হচ্ছে দিলেন সময় কি সকাল 8টা। সকাল 8টার সময় আমি রিক্সা নিয়ে ঢাকা শহর দিয়ে যাচ্ছিলাম, কারণ যদিও আমার লঞ্চ ছিল সকাল 10টায়, কিন্তু যেহেতু ট্রাফিক জ্যাম আছে বা ঢাকা শহরে ট্রাফিক জ্যাম থাকে, সেহেতু আমার আগে আগে বের হওয়া। শিক্ষক বুঝলো, আপনার যিনি নিরীক্ষক, যিনি দেখবেন খাতাটা, তিনি বুঝলো কি যে না, ঢাকা শহরের জ্যাম সম্পর্কে এর ভালো ধারণা আছে। এরপরে রিক্সা নিয়ে যাচ্ছি, কারণ কি? কারণ একটাই, ঢাকা শহরের প্রাকৃতিক সৌন্দর্যগুলো, যেমন হচ্ছে যে অনেক নোংরা পরিবেশ, তারপরে হচ্ছে ধোঁয়া, বালি, ধুলা, এগুলো উপভোগ করার জন্য রিক্সা হচ্ছে বেস্ট। এত কিছু লেখা দরকার নাই, এই টাইপের লিখলেন। লেখার পরে আপনি বললেন সন্ধ্যা বলতেছি, সকাল 9টার সময় আমি লঞ্চ ঘাটে পৌঁছে গেলাম। পৌঁছানোর পরে আমি টিকিট করলাম। তাহলে উনি বুঝলেন কি যে না, এই ছেলে টিকিট ছাড়া কোথাও যায় না, টিকিট কাটে। টিকিট কাটা শেষ, যেহেতু অনেক সময় আছে, নাস্তা করা দরকার ছিল, করলাম। ধীরে ধীরে মানুষের আনাগোনা বাড়লো, বিভিন্ন জায়গা থেকে লঞ্চ এসে লঞ্চ ঘাটে ফিরছে, একটা হইচইয়ের একটা পরিবেশ আমি সেখানে দেখতে পেলাম।
মানে আপনি জাস্ট ওনাকে নিয়ে যান সেখানে, মনে হবে যে উনি লঞ্চ ঘাটে চলে গেছে। এরপরে আমি আমার নির্দিষ্ট আসন গ্রহণ করলাম। বলে রাখা ভালো, যেহেতু আমি একলা ছিলাম, আমি কেবিনে সিট করিনি, আমি ডেকে করেছি। কারণ ডেকে থাকলে কি হয়, ডেকে থাকলে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য নদীর সব উপভোগ করা যায়। যেটা আপনি একলা আছেন কেবিনে সিট নিয়ে, হলে কি করবেন, অনেক টাকা লাগবে তো। এবার হচ্ছে ডেকের ভিতরে অনেক হকার ছিল, অনেক জিনিস বিক্রি করছিল। নিম্ন আয়ের মানুষ থাকে সেখানে, মধ্যম আয়ের মানুষ থাকে, এবং অনেকে শাখায় বসে থাকে যারা টিকিট পায় না, হয়তো কেবিন পায় নাই, তখন হচ্ছে কিছু করার নাই, ডেকে যাওয়া লাগবে। লঞ্চ চলা শুরু হলো, যাচ্ছে, চারিদিকে হয়েছে পরিবেশ। আপনি পানির যে স্রোত দেখছেন, যে বুড়িগঙ্গা সুন্দর কালো পানি দেখছেন, এটা আপনি উল্লেখ করে ফেললেন। এরপর একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম, হঠাৎ করে চারিদিকে হইচই। তাকিয়ে দেখি পাশেই বাল্ক হেডের সাথে, মানে বালুবাহী যে ছোট মানে ট্রলার গুলো আছে, বাল্ক হেডের সাথে একটা লঞ্চ ধাক্কা খেয়েছে এবং সেই লঞ্চটা ক্রমান্বয়ে ডুবে যাচ্ছে। আগেই বলছি, নিজের লঞ্চকে ডুবানো যাবে না, অন্যটাকে ডুবাই দিতে হবে। চারিদিকে মানুষের হাহাকার শুরু। এর মধ্যে চারপাশ থেকে ছোট ছোট নৌকাগুলো উদ্ধারের জন্য ছুটে আসছে, অনেক মানুষ সাঁতার কেটে যাচ্ছে। আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না, ধরে রাখতে পারলাম না। আমি কি করবো, এবার লাফ দিব। লাফিয়ে যান, কোনো সমস্যা নেই। আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে লাফিয়ে চলে গেলাম সেখানে উদ্ধার করতে। বেশ কিছুজন উদ্ধার করলাম। এবার কয়েকটাকে মেরে দেন। তবে আফসোস, অনেককে উদ্ধার করতে পারলেও কিছু নারী, কিছু বয়স্ক মানুষ, কিছু শিশু উদ্ধার করতে পারেনি। মারতে হবে, কিছু করার নেই। এরপর ইতিমধ্যে হচ্ছে ফায়ার সার্ভিস থেকে উদ্ধারকারী দল চলে এসছে। উদ্ধারের সাথে আমি ভাবলাম যে না, যারা আহত আছে বা উদ্ধার হয়েছে তাদেরকে নিয়ে হসপিটালে যাই, কারণ মাছ খাওয়া থেকে দায়িত্ব অনেক বড় জিনিস। এরপরে আপনি তাদের সাথে ঢাকা মেডিকেলে চলে গেলেন, ওখানে কাটিয়ে মেরে দেন। নিয়ে আসার পরে চিকিৎসাধীন অবস্থা আরো কয়েকজন মারা গেল। এরপর ধীরে ধীরে চারিপাশে আত্মীয় স্বজনের আহাজারি, মানুষের কান্না, এসব সহ্য করতে আমি না পেরে আমার যাত্রা পরিবর্তন করে আমি চলে আসলাম কোথায়, বাসায়। এসেই আমি ঘুমিয়ে পড়ি। এই যে দেখেন, সারাটা দিনের একটা যে অভিজ্ঞতা, মনে হচ্ছে কি আপনি সেখানে ছিলেন, বা যিনি দেখছেন উনি সেখানে ছিল। এইভাবে করে দিনলিপি লিখেন, আমার দরকার নাই বেশি, আমার 10-এর মধ্যে 8 দিলেই হলো। 10-এর মধ্যে কত দিলে হলো? 8 দিলেই হলো। আচ্ছা, তাহলে আমি অবশ্যই প্রিফার করবো কোনটা, প্রতিবেদনের চাইতে দিনলিপিকে। 9 নম্বরে থাকবে আবেদনপত্র অথবা ইমেইল। আবেদনপত্রের কিছু ধাপ আছে, এই কারণে আমি বরাবর স্টুডেন্টদের নিষেধ করি যে ইন্টারে তোমার আবেদনপত্র এতটা শিখে দরকার নাই, ইমেলটা থাকে। ইমেলে কিন্তু 10-এর ভিতরে 10 পাওয়া যায় যদি আপনি প্যাটার্ন ঠিক করে লিখতে পারেন। ইমেলের প্যাটার্ন শিখতে মাত্র 2 মিনিট লাগে। আজকে শেখাবো না, পরে আরেকটা অংশের নির্মিত ক্লাস নেবো, তখন শেখাবো। তাহলে ম্যাজিক কন্ডিশন থাকতে হবে। তাহলে আমরা হচ্ছে 9 নম্বরে কি করব, অবশ্যই ইমেল তথা বৈদ্যুতিন চিঠিটা আমরা করব। এখানে কিন্তু 10-এর ভিতরে 10 পাওয়া যায়। তাহলে দেখেন, ব্যাকরণে 30, পারিভাষিকে 10, ইমেলে 10, 50-এ 50 হয়ে গেছে। এরপর আমার দিনলিপিতে কত? 8, 58 হলো 60-এর মধ্যে। 11 নম্বরে থাকবে, সরি 10 নম্বর, এটা 9 করেছি আমরা। 10 নম্বরে থাকে সারাংশ বা সারমর্ম। ক নম্বরে? সারাংশ অথবা সারমর্ম। আর খ নম্বরে থাকে ভাব খ নম্বরে থাকবে ভাব সম্প্রসারণ। তাহলে ক নম্বরে সারাংশ থাকলে সারমর্ম থাকবে না, সারমর্ম থাকলে সারাংশ থাকবে না। তার মানে ক নম্বরের জন্য আমাকে 2টা অংশে পড়তে হবে, কিন্তু খ নম্বরে ভাব সম্প্রসারণ অবশ্যই থাকবে। একটা কথা বলে রাখি, অ্যান্সার করবেন ভাব সম্প্রসারণ। মনে হতে পারে কেন সারাংশ বা সারমর্ম তো ছোট হয়, কিন্তু যদি মূল ভাবটা আপনি তুলে ধরতে না পারেন, মারা খাবেন, এক কথায় শেষ, নাম্বার একেবারে ডাউন হয়ে যাবে। কারণ 3-4 লাইনের হয়, যদি ঠিক না থাকে আজের উল্টাপাল্টা কথা লিখে দেন, ধরা খাবেন। কিন্তু ভাব সম্প্রসারণ এমন একটা জিনিস, আপনি লিখেই যান, নাম্বার দেবে। আরো দিয়ে দেন টিচারকে, জান 8। তাহলে আমার 70-এর মধ্যে হলো 66, এখন হাতে 30 আছে। 11 নম্বরে থাকবে ডায়ালগ তথা সংলাপ, ক নম্বরে। আর খ নম্বরে থাকবে কম্পিউটারিং স্টোরি, যেটা ইংলিশে, বাংলায় হচ্ছে খুদে গল্প। ভাইয়া কোনটা করব, অনেকে প্রশ্ন করে। আমার সবসময় উত্তর থাকবে সংলাপ করান, কারণ সংলাপ সহজ। কিরকম? এই যে গতবার এখানে দিয়েছিল যে বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট খেলার সফলতা ব্যর্থতা, সফলতা আছে নাকি? আচ্ছা, সফলতা ও ব্যর্থতা জানিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। অনেক সময় বলে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে 2 বন্ধুর ভিতরে সংলাপ রচনা করো। তাহলে হলো কি, চরিত্র কয়টা? 2টা। আমি, আমার বন্ধু। হ্যালো, কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। হয়ে গেল না? আচ্ছা,
কোথায় যাচ্ছিলাম? এই যে মাঠের দিকে যাচ্ছিলাম। আচ্ছা, তোমাকে একটা কথা বলার আছে। কি? তুমি কি বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জানো? বন্ধু বলবে হ্যাঁ জানি। ও জানো তাহলে আর কি বলবো? শেষ। ঠিক আছে, তোমার কাছে তুমি যাও, আমার কাছে আমি যাই, ভালো থেকো, শেষ। সংলাপটা হচ্ছে কিন্তু এমনই মজার একটা বিষয়, আপনি আপনার মতো করে দুজনের উক্তি তুলে ধরেন, মার্ক পাবেন। তবে ক্ষুদে গল্পের ক্ষেত্রে এখানে বলেছে, দেখেন নিচের অনুচ্ছেদটির অবলম্বনে একটা ক্ষুদে গল্প লিখো। সবুজ শ্যামল বাংলা মায়ের সোনালী ফসলের মাছ আজ কংক্রিটের চাপায় পিষ্ট। এখন কি লিখবেন আপনি? যদি আপনার ওই যে ডায়েরি লেখার অভিজ্ঞতা না থাকে, কিচ্ছু বুঝতে পারবেন না। ফলে ওই যে মুখস্থ অংশ ছাড়া উপায় নাই। কিন্তু সংলাপ অবশ্যই কি, কেউ পড়ুক বা না পড়ুক, লিখতে যদি লেখার প্যাটার্নটা জানে, লিখে শেষ করতে পারবে। 8, আচ্ছা 7 নিলাম, 7 নিলাম, জানেন না সংলাপে বেশি দেয়, কেন শুধু শুধু কম নিব? ভালো করে লিখবো, 8 পাবো। তাহলে 66 আর 8 কত হলো? 74, 80-র মধ্যে। 20 মার্কের রচনা 5টা প্যাটার্ন থাকে। কয়টা প্যাটার্ন? 5টা। যেমন বলছে যুদ্ধ নয় শান্তি, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি, স্বদেশ প্রেম, পোশাক শিল্প, সমস্যা ও সম্ভাবনা, মেট্রো রেল, নগর জীবনের নতুন দিগন্ত। এখন এই যে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে যদি পড়ি, বা আমাদের হচ্ছে পোশাক শিল্প নিয়ে বা আমাদের দেশের শিল্পগুলো নিয়ে যদি পড়তে যাই, 2টা কমন পেয়ে যাব। আমরা মূল সাজেশনে যে কয়েকটা রচনা দিব, 5টা অংশে, যে ক খ গ ঘ ঙ 5টা অংশ না, 5টাই কমন পাবেন, 5টাই কমন পাবেন। হ্যাঁ, পার্থক্য হতে পারে কি, এখানে বলেছে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি, আমরা হয়তো অন্যটা দিতে পারি কৃষি ক্ষেত্রে বিজ্ঞান। কৃষির জায়গাতে চিকিৎসাটা নিয়ে আসেন, কারণ বিজ্ঞান সম্পর্কে পড়তে গেলে সবই জানতে হবে। ইন্টারনেটের সুফল এবং কুফল সম্পর্কে লিখো বা রচনা করো। এখন অনেকে বলে রচনা কত পৃষ্ঠা লেখা ভালো? সময় থাকলে ভাই যত পারিস 12 থেকে 15, যদি সেটা 16 থেকে 20 লাইনও লিখা যায়, সরি লাইন বলতেছে, পৃষ্ঠা লিখা যায়, লিখে ফেলতে হবে। কারণ টাকা দিয়েছো তুমি পরীক্ষার জন্য, তোমার হাতে সময় আছে, চেষ্টা করতে হবে 1 ঘন্টার উপরে সময় রাখার রচনার জন্য। থেকে গেলে মিনিমাম আমার 12 পৃষ্ঠা, ঊর্ধ্বে 20 পৃষ্ঠা চলে যাব যদি পারি, লিখে যেতে হবে, বানান ঠিক রেখে। আমার হাতের লেখা খুবই সুন্দর হওয়ার দরকার নাই, স্পষ্ট হতে হবে, যে কি লিখেছে এটা বোঝা যাতে যায়। মানে ডাক্তাররা কি লিখেছে, অনেক ডাক্তার লিখে না প্রেসক্রিপশনের সময়, ফার্মেসিটাকে পড়তে পারে না। আবার অনেক ডাক্তারের লেখা এত সুন্দর, ভাল লাগে, অত সুন্দর হওয়ার দরকার নাই, স্পষ্ট হতে হবে যাতে লেখাটা বোঝা যায় যে হ্যাঁ ও লিখেছে যে হচ্ছে মজিদ পীর ভণ্ড ছিল, এটা লিখেছে। আর মজিদ পীরের জায়গায় পীরের নাম কি লিখছে যদি বোঝা না যায় তাহলে তো মুশকিল। যাই হোক, অনেক কথা বলেছি। এবার রচনা যদি আমার সব ঠিকঠাক থাকে, আমি বেশি নিব না, এখানে আমি 16 নিলাম। তাহলে 80, 74 ছিল, 74-এর সাথে 16 যোগ করলে হয় কত? 90। তাহলে আমি যদি সেকেন্ড পেপারে 90 তুলি, ফার্স্ট পেপারে আমার লাগে আর কত? 70। আমাকে মার্কটা বাড়াতে হবে সেকেন্ড পেপারে। প্রথম পত্রে হয় কি, সৃজনশীল অনেকে সময় মতো লিখে শেষ করতে পারে না। আবার এমসিকিউ 30 মার্ক, 30 মার্কের ক্ষেত্রে 25 তুলতে অনেকের কিন্তু অনেক কষ্ট হয়। টার্গেট থাকবে আমার সৃজনশীলে 55 নিচে নামা যাবে না। আর এখানে আমি ন্যূনতম 25 নিব। ফার্স্ট পেপারে 80, সেকেন্ড পেপারে 90, তাহলে হয়ে গেল 170, লাগে আমার 160। টার্গেটটা রাখতে হবে 180, তাহলে আপনার হচ্ছে 170-এর উপর আসতে পারে। বাট টার্গেট যখন 160, তখন এটা 130 বা 40-এ চলে আসবে। অনেক কথা বললাম, তাহলে আমাদের মনে রাখতে হবে ব্যাকরণের ক্ষেত্রে 30 মার্ক খুবই গুরুত্বপূর্ণ। পারিভাষিক অনুবাদ 10, ইমেল 10, এই 50-এ 50 ওঠাতে হবে। আর বাকি 50 থেকে আমার টার্গেট থাকবে ন্যূনতম 40, তারপর তো ওঠানো যায়। অনেক কথা হয়েছে, হয়তো বিরক্ত হয়েছেন, বিরক্ত হলে কিছু করার নাই। আজকে যেহেতু ক্লাসের শিডিউল ছিল, আমাকে ক্লাস নিতেই হতো, আমি ক্লাস নিতে এসেছি, আর ক্লাস না নিলে পেমেন্ট পাবো না। হ্যাঁ, সেহেতু বিরক্ত হলে আমার কিচ্ছু করার নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে ম্যাজিক অন্ডের বাংলা ফাইনাল সাজেশন নিয়ে। আসসালামু আলাইকুম।